নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিওতে চলে আসলাম। তো ভিডিওতে আসবার আগে অবশ্যই আমার ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। তো ডিসক্লেমার দেওয়ার আগে বলে নিচ্ছি যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিড স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে অবশ্যই আপনারা স্কিম রিলেটেড ডকুমেন্টস পড়ে নেবেন, তবেই তারপরে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকে একটা ভালো দিন, সেই উপলক্ষে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সবাইকে জানাই শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো করে পুজো কাটাবেন, এটাই আশা করি। তো চলে আসছি আমার যে চিন্তা ভাবনা। এর আগেও আপনারা ভিডিও দেখেছেন যে আমি বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে ছোট বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেছি এবং স্টক মার্কেটের কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি এর আগে। তো আজকে যে নতুন একটা থিম, গত এক মাসের উপর হয়ে গেল প্রায় ভিডিও করা হচ্ছে না, তো আজকে নতুন একটা থিম পাওয়া গেছে এবং সেটা চিন্তা ভাবনা থেকে, নতুন চিন্তা ভাবনা থেকে আজকে একটা নতুন থিম নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো আশা করি এই থিমটা এর আগে আলোচনা হয়নি, মানে এই থিম নিয়ে আমি আলোচনা করিনি। কারণ দেখুন, গত এক বছর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন গত সেপ্টেম্বর মাস থেকে প্রায় ধরুন আজকে হচ্ছে প্রায় সেপ্টেম্বর মাসের এন্ড। তো এক বছর ধরে কিন্তু শেয়ার বাজার কিছু রিটার্ন দেয়নি বা নিফটি কিছু রিটার্ন দেয়নি। তো এই সময় আপনারা কিভাবে টাকা তৈরি করবেন? যখন মার্কেট খারাপ থাকবে সেই মুভমেন্টে আপনারা কোথায় কিভাবে টাকা রাখলে টাকা হবে, সেই চিন্তা ভাবনা থেকে আমার কিন্তু এই আজকের ভিডিও। তো আসছে দিনে যেসব ফান্ড ভালো করবে তার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ফান্ড আমার হিসাবে বলছে এটা একটা ভালো ফান্ড। তবে অবশ্যই আমার কথার উপর ভিত্তি করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না, অবশ্যই আপনারা নিজে দেখে বুঝে ইনভেস্টমেন্টের পথ বেছে নেবেন। তো কেন এই ফান্ডটা আমি বেছে নিলাম? দেখুন, ভারতবর্ষের যে সার্ভিস সেক্টর আছে সেটা প্রায় ধরুন টোটাল ইকোনমির প্রায় 55% ভাগ নিয়ে এই সার্ভিস সেক্টর দাঁড়িয়ে আছে। তো আর এই সেক্টরটার ভারতবর্ষের যে জিডিপি আছে তার থেকে কিন্তু অনেকটাই বেশি লাস্ট 2024 ফিনান্সিয়াল ইয়ারে 7.6% হারে গ্রোথ করেছে অর্থনীতিতে। তো তার সাথে বলি লাস্ট 2 বছরের গ্রোথ হচ্ছে প্রায় 8.3%। অর্থাৎ যে ভারতবর্ষের যে বৃদ্ধি তার থেকে কিন্তু এই সার্ভিস সেক্টরের গ্রোথ সবসময়ের জন্য বেশি। এবং এই কারণেই কিন্তু আমার এই একটা ফান্ড বেছে নেওয়া। এবং দেখেছেন লাস্ট এক বছর ধরে কিন্তু শেয়ার বাজার সেভাবে রিটার্ন দেয় এবং এই সময় কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রেখে ভালো কোম্পানি বা ভালো মিউচুয়াল ফান্ড দেখে ইনভেস্টমেন্ট করতে হবে, তবে কিন্তু বড় টাকা আপনাদের তৈরি হবে। এবং এই সময় যদি ধৈর্য হারিয়ে ফেলেন এবং এসআইপি যদি বন্ধ করে দেওয়া হয় তবে কিন্তু বড় টাকা হবে না। কারণ এই সময়ে যে রিটার্ন হচ্ছে না এই দিকে যদি নজর দিকে বেশি থাকে তবে কিন্তু আপনার মানে ভালো রিটার্ন, বড় টাকা তৈরি হবে না। তো আমার যেটা বিষয় যে আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি, আবারও একটা থিম আমি পেয়েছি। তো এই থিমটা কেন আমি বেছে নিলাম? এবং 24শে জুলাই 2025 এই স্কিমটা লঞ্চ করেছে আপনাদের কাছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাক্সিস সার্ভিস অপরচুনিটিস ফান্ড। তো বেশি দিন আসেনি এবং তার পেছনে দেখুন কতগুলো ঘটনা ঘটে গেছে ভারতীয় অর্থনীতিতে, তার মধ্যে বা শেয়ার বাজারে ইম্প্যাক্ট পড়েছে তার উপর, যেটা নাকি দেখুন লাস্ট কয়েক মাস ধরে, যেমন এপ্রিল মাস থেকেই বুঝতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প মানে আমাদের দেশের সাথে যে আমেরিকার একটা সম্পর্ক সেটা কিন্তু কিছুটা হলেও খারাপ হয়েছে এবং সেটা বিভিন্ন মানে পলিটিক্যালি কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ যে আমাদের উপর যে শুল্ক চাপানো হচ্ছে, প্রায় 50% শুল্ক চাপানো হয়েছে আমেরিকা। তো এই শুল্ক চাপানোর পরে আমাদের কাছে কিন্তু আমাদের আমরা যে সমস্ত দ্রব্যগুলো আমাদের বিদেশে পাঠাই, আমেরিকাতে পাঠাই, সেক্ষেত্রে কিন্তু 50% শুল্ক, এবং সেটা একটা খারাপ দিক হয়েছে। এবং তার সাথে আবার দেখুন যে ডোনাল্ড ট্রাম্প বাবু আমাদের প্রায় ধরুন $1,00,000 যেটা হচ্ছে H1B ভিসার যে ফিস সেটাকেও বাড়িয়েছেন। এবং 3 নম্বর যে একটা ঘটনা ঘটলো, এবং দেখুন 100% ট্যারিফ বসিয়েছে হচ্ছে আমাদের
যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার উপর কিন্তু 100%, ইন্ডিয়ার যে ব্র্যান্ডেড কোম্পানি তার উপর কিন্তু 100% ট্যারিফ বসিয়েছে। এই যে ডোনাল্ড ট্রাম্প বাবু আমাদের দেশের যে এই ইম্প্যাক্টটা কিন্তু ভারতের শেয়ার বাজারের উপর পড়েছে, এবং এটা যদি আপনারা ভালো করে বোঝবার চেষ্টা করেন, এই সময় কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনেকটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং যেটা দেখবেন লাস্ট বাজেটে আমাদের কিন্তু একটা বড় ঘোষণা হয়েছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, তো 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম যারা করবেন তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, শূন্য ট্যাক্স থাকবে। তো একই সাথে প্রধানমন্ত্রী আপনার হচ্ছে 15ই আগস্টের দিন ঘোষণা করেছে যে মনে করুন আপনাদের যে জিএসটি, সেটাও কিন্তু জিএসটি মানে কমিয়ে দিয়েছে। তো এই যে দুটো বড় যে ঘটনা ঘটেছে, এতে কিন্তু আর একই সাথে ভারতবর্ষের যে রিজার্ভ ব্যাংক, সেও কিন্তু সুদের হার কমানোর চিন্তা ভাবনা নিয়েছে। যে এই যে তিনটে কারণ, একদিকে ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগুলো ফলে তিনটে নীতি নিয়েছে, যেটা নাকি ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে একদিকে খারাপ, যেমন আমরা যেগুলো জিনিসগুলো বিদেশে পাঠাতাম সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যাবে ভারতের ব্যবসা। অপরদিকে ভারতে গভর্নমেন্ট যে চিন্তা ভাবনা নিয়েছে যাতে ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য ভালো হয়, তার জন্য কিন্তু কনজামশনকে বুস্ট করার চিন্তা ভাবনা করছে। তো আমি দেখবেন আপনারা যদি ভালো করে দেখেন আমার চ্যানেল, এবং 1 বছর আগে আমি বলার চেষ্টা করেছিলাম যে কনজামশন সেক্টর ভালো করবে, তো সেখান থেকে চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই আরেকটা ভিডিও, যেটা গত জুন মাসে আমি সুন্দরম কনজামশন ফান্ড নিয়ে ভিডিও করেছি। অবশ্যই আবারও বলে দিচ্ছি যে আমার কথার উপর ভিত্তি করে আপনারা কখনো ইনভেস্টমেন্ট বেছে নেবেন না, আপনারা অবশ্যই নিজের নিজের পছন্দের জিনিস আপনারা দেখে বুঝে ইনভেস্টমেন্ট করবেন। তো কেন দেখুন, এই যে ফান্ডটা আমরা দেওয়া বলেছিলাম যে সুন্দরমের কনজামশন ফান্ড, সেটা কিন্তু কনজামশনের উপর বেস করেছে। আর লাস্ট যে গভর্নমেন্ট যে ডিসিশনগুলো নিয়েছে, যেটা নাকি আপনার 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, এবং একই সাথে দেখুন জিএসটি যে 15ই আগস্টে ঘোষণা করেছে, 22শে সেপ্টেম্বর থেকে জিএসটি হার কমে গেছে, অনেক ক্ষেত্রে জিএসটি হার কমেছে। এতে কি হবে, মানুষের হাতে টাকা বাঁচবে, এবং মানুষের হাতে টাকা যখনই তার ইনকামের একটা পার্ট বাঁচবে, সেখান থেকে একটা জিনিস মানুষ কিন্তু নতুনভাবে কেনাকাটা করবে। এতে এই ক্ষেত্রে কনজামশন সেক্টর কিন্তু বুস্ট হবে। তো এই কনজামশন সেক্টর হচ্ছে আমার সার্ভিস সেক্টরের একটা বিগ পার্ট হচ্ছে কনজামশন। তো আমি এই কারণে কিন্তু এই ফান্ডটা নিয়ে আমি বেশি মানে আগ্রহী হয়েছিলাম, এবং মনে হচ্ছিল যে এই ফান্ডের উপর ভিডিও করার প্রয়োজন আছে। এবং ইকোনমির একটা অর্থনীতির একটা বড় পার্ট, ভারতবর্ষের অর্থনীতির একটা বড় পার্ট হচ্ছে সার্ভিস সেক্টর। তো সেই কারণে এই ফান্ডটা আমি নিয়ে ভিডিও করতে চলেছি। তো আজকে দেখুন আমি দেখাচ্ছি এই ফান্ডটা, এর আগে বলেছি আপনাকে, তার আগে বলছি 24শে জুলাই 2025-এ ফান্ড আনা হয়েছে। তো ফান্ডে দেখুন অ্যাক্সিস সার্ভিস অপরচুনিটিস ফান্ড, এবং এই যে ফান্ডের স্ট্রাকচারাল ভাবে তৈরি করেছে, দেখুন ম্যাক্সিমাম টাকাটা যে আপনারা যে সবাই টাকা দেন, সেই টাকাটা কোথায় ইনভেস্ট হচ্ছে, তার ফিনান্সিয়াল সেক্টরে প্রায় 40.08% টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে, এবং টেকনোলজি সেক্টরে 20.26% অ্যালোকেশন হচ্ছে, এবং হেলথ কেয়ার সেক্টরে 13.32% অ্যালোকেশন হচ্ছে, আর কনজিউমার ডিসক্রিশনারি 6.98% অ্যালোকেশন হচ্ছে। তো কিছুটা টাকা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, কিছুটা কনজিউমার স্টেবল সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কেন আমি এই ফান্ডটা নিয়ে বলতে চাইছি, দেখুন এই ফান্ডটা এমন একটা ফান্ড, এটা হচ্ছে ফিউচার অফ ইন্ডিয়া। এই ফান্ডটাকে ধরে নিতে পারেন কেন, দেখুন গভর্নমেন্ট যে লাস্ট 5 বছরের যে পলিসি নিয়েছে, এবং মানুষের যে চিন্তা ভাবনা যে বদলে গেছে সময়ের সাথে সাথে, আমরা কিন্তু আগে যে পুরনো সিস্টেম, সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে এসেছি। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তো ব্যাংকে মানুষ কিন্তু এখন নর্মালি সাধারণভাবে নিজে গিয়ে ব্যাংক পাসবুক আপ টু ডেট ব্যাপারটা কিন্তু প্রায় উঠে গেছে, মানে এটিএমে গিয়ে টাকা তোলা, এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা কমে গেছে, যেটা নাকি মানুষ এখন ইউপিআই সিস্টেম ব্যবহার করছে। তো অনলাইন ডিজিটাল মাধ্যমে মানুষ কিন্তু এখন অনেক বেশি মানে কাজকর্ম করতে বেশি সহজ মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের, এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ কিন্তু অনেক কাজকর্মগুলো আগের থেকে অনেক দ্রুত গতিতে কিন্তু মানুষ করছে। এবং দেখবেন কুইক কমার্স কোম্পানি হচ্ছে, কুইক কমার্স আছে, তারপরে ই কমার্স কোম্পানি আছে, এই ধরনের জায়গায় মানে আসছে দিনে যে আমরা অনলাইনে যে কেনাকাটা করছি,
মনে করুন জামা কাপড় থেকে মনে করুন, তারপরে আপনি মনে করুন খাবার দাবার থেকে শুরু করে। তো আজকের দিনে এই যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যেটা আগের যে পুরনো আমরা বিভিন্ন চ্যানেলে আমরা দেখতাম, সিনেমা দেখতাম, সেটাও ব্যাপারটা কিন্তু এখন নেই। এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সিনেমা দেখছি। তো সময়ের সাথে সাথে যুগের পরিবর্তন হয় এবং এই থিমকে বেছেই কিন্তু আমার এই ফান্ড আজকে হয়েছে। তো আমি এর আগে বললাম আপনাদের যে সেক্টরগুলো কি অ্যালোকেশন হয়েছে, এবং একই সাথে দেখুন যে জায়েন্ট স্টকে আছে, জায়েন্ট স্টকে বলতে বড় কোম্পানি, লার্জ ক্যাপ বলতে পারেন, সেখানে ম্যাক্সিমাম টাকাটাই কিন্তু 49.94% অ্যালোকেশন আছে। এবং লার্জ ক্যাপে দেখুন 31.48% অ্যালোকেশন। তাহলে 50 থেকে এখানে 50 প্লাস 30 ভাগ, প্রায় 80 ভাগের 81 ভাগের মতো টাকা কিন্তু বড় কোম্পানির শেয়ারেই যাচ্ছে, যেটা নাকি মার্কেটে যে পরিস্থিতি আছে, যেখানে নাকি বড় বড় এক্সপার্টরাও বলছে যে আসছে যে এখন যে পরিস্থিতি বাজারে কিন্তু অনেকটাই বড় কোম্পানির যে ভ্যালুয়েশন অনেকটা চিপ হয়ে গেছে। তো সেটার থেকে আমি কিন্তু আমার যে ফান্ডের যে অ্যালোকেশনের ম্যাক্সিমাম পার্টটা কিন্তু বড় কোম্পানির ঘরে থাকছে। তো মিড ক্যাপের মধ্যে 18.26% অ্যালোকেশন থাকছে মাঝারি মাপের কোম্পানিতে, এবং স্মল ক্যাপে 0.32% অ্যালোকেশন থাকছে, যেটা নাকি অনেকটা কম। মানে এই বাজারে যে উত্থান পতন যদি আসতে সময়ও চলে, এই ক্ষেত্রে এই ধরনের ফান্ড কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স দিতে পারে মার্কেটে, মানে যে ভোলাটিলিটি হবে সেটাকে কিন্তু অনেকটা রেজিস্ট্যান্স করতে পারে। এই কারণে আমি এই ফান্ড বেছে নিয়েছি। এবং পোর্টফোলিও যদি দেখেন, এবং এইখানে দেখুন নাম্বার অফ স্টক 34 আছে, 34টা স্টকে টাকা লাগানো হয়েছে। এবং আমি এর আগে ভিডিও করেছি, সেগুলো যদি আপনারা ভালো করে দেখেন, আমি কিন্তু মানে ওভার ডাইভার্সিফিকেশন কোনো ফান্ড নিয়ে আমি কিন্তু আলোচনা কম করি। আমার মতে দেখুন যে অল্প সংখ্যক স্টকের মধ্যে সীমাবদ্ধ থাকলে তবেই টাকাটা গ্রো হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনাদের লং টার্মে বড় ওয়েভ ক্রিয়েশন হতে পারে। এটা সংখ্যাটা কম আছে এবং অ্যাসেটও দেখুন 1992 করোড় আছে। তবে একটা কথা এটা আগেই বলে নিই, এটা একটা কিন্তু থিমেটিক ফান্ড। তবে থিমেটিক ফান্ড মানে হচ্ছে কোনো একটা সিঙ্গেল সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট নয়, এটা কিন্তু ওভারঅল ডাইভার্সিফাইড আছে। কারণ কি দেখুন, ফিনান্সিয়াল সেক্টরে একটা বড় পার্ট আছে, টেকনোলজিতে আছে, হেলথ কেয়ার সেক্টরে আছে, কনজিউমার ডিসক্রিশনারিতে আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, কনজিউমার স্টেপেলে আছে, মোটামুটি ওভারঅল ডাইভার্সিফিকেশন আছে। এবং এখনকার দিনের যে মানে যে সমস্ত জিনিসগুলো মানুষ ব্যবহার করছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করছে টাকা আমাদের। ফলে আজকের দিনে যদি গ্রো হয়, আজকের দিনে যদি এই বিজনেসগুলো গ্রো হয়, তবে আপনার ক্ষেত্রে, আপনার বা আমাদের ক্ষেত্রে যে বড় টাকা তৈরি হওয়ার যে সুযোগ এই ফান্ডের মধ্যে আছে। তো প্রথমে বলি আইসিআইসিআই ব্যাংক আছে 1 নম্বর পোর্টফোলিওতে, প্রথমে স্টক বেছে নেওয়া হয়েছে। 2 নম্বর স্টক দেখুন এইচডিএফসি ব্যাংকে আছে, এইচডিএফসি ব্যাংক আছে। 3 নম্বর স্টক দেখুন ভারতী এয়ারটেল আছে। 4 নম্বর স্টক হচ্ছে ইটারনাল লিমিটেড আছে, যেটা নাকি দেখুন এগুলো মোটামুটি সবাই জানে, ভারতী এয়ারটেল কোম্পানি, মানে আমরা যেটা মোবাইল ব্যবহার করি, সেই মোবাইল লাইন ব্যবহার করি সেই কোম্পানি। 4 নম্বর কোম্পানি আছে ইটারনাল লিমিটেড, যেটা জোম্যাটো। আজকের দিনে মানুষ কোনো কিছু খাবার দাবার অর্ডার করতে চাইলে কিন্তু জোম্যাটোর মাধ্যমে খাবার দাবার অর্ডার করছে, তো সেখানে ইনভেস্টমেন্ট আছে আমাদের টাকাটা। তো 5 নম্বর কোম্পানি, কেন জোম্যাটো আমি মানে এটাকে প্রেফার করছি, কেন দেখুন গভর্নমেন্ট যেভাবে পলিসি নিয়েছে, এর আগে আমি বলেছি কিছুটা কথা, এই গভর্নমেন্ট মানুষের হাতে কিন্তু টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে, সেখানে 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় করেছে। এবং সেখানে মানুষের হাতে টাকা গেলে মানুষ কিন্তু কিছু না কিছু জিনিসপত্র কিনবে, আর সে খাবার দাবার জিনিস হতে পারে, বা বাড়ির নিত্য নৈমিত্তিক ব্যবহার করার জিনিসও হতে পারে, বা আসবাবপত্র কিনতে পারে, বা মানুষ কিন্তু ঘুরতেও যেতে পারে। তো এই ব্যাপারগুলো, বা তার যদি শরীরে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে হসপিটালে গিয়ে বা ল্যাবে গিয়ে টেস্ট করিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। তো এই যে থিমটা, যে থিম মানে ফান্ড ম্যানেজার যিনি আছেন, তিনি হচ্ছেন মিস্টার শ্রেয়াস দেভালকার আছেন, 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। সচিন রেলকার আছেন, উনি 18 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে। এবং মিস্টার কৃষ্ণা এন আছেন, উনিও 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স ভদ্রমহিলা। তো এনারা কিন্তু খুব সুদক্ষভাবে ফান্ডটা সাজিয়েছে। এবং এখানে আমি বলবার চেষ্টা করি, যেমন ইটারনাল লিমিটেড, এটা একটা মানে আমাদের কনজামশনেরই একটা মানে কোম্পানি বলা যেতে পারে।
5 নম্বর কোম্পানি হচ্ছে বাজাজ ফাইন্যান্স আছে। বাজাজ ফাইন্যান্স হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে নাকি আমরা ভাবতেই অবাক হয়ে যাই যে কোনো জিনিস যদি কেনাকাটা করতে যাই, প্রথমে আমরা বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে ফাইন্যান্স করার কথা ভেবে নিই। তো ফাইন্যান্স বলতে গেলেই বাজাজ ফাইন্যান্স। তো এরপরে হচ্ছে দেখুন 6 নম্বর কোম্পানি যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ইন্টার গ্লোবাল অ্যাভিয়েশন, অর্থাৎ ইন্ডিগোদের মাধ্যমে আমরা যদি কোনো জায়গায় ট্রাভেল বা ট্যুরিজমের কথা ভেবে নেই, বিদেশে যাওয়া বা দেশের মধ্যে কোথাও ঘোরাফেরার কথা ভাবি, সেক্ষেত্রেও কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের ব্যবহার, অর্থাৎ আমরা ফ্লাইটের মাধ্যমে বিদেশে যাওয়া বা দেশের মধ্যে ঘোরাফেরা, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে এই স্টকের মধ্যে এই কোম্পানি বেনিফিট হবে। এবং দেখুন 7 নম্বর কোম্পানি যেটা রাখা হয়েছে ফর্টিস হেলথ কেয়ার। ফর্টিস হেলথ কেয়ার কেন, সেই একই কথা, যদি পকেটে প্রত্যেকের টাকা বাঁচে, সেক্ষেত্রে আমরা হেলথ কেয়ার সেক্টরের স্টক মানে হেলথ কেয়ার বেনিফিট দেওয়ার জন্য আমরা ভালো নার্সিংহোম বা হসপিটালে আমাদের চিকিৎসা করাবো, সেই ব্যাপারটাই কিন্তু ফর্টিস হেলথ কেয়ার যে সংস্থাটা, এটা একটা হেলথ কেয়ার হসপিটাল স্টক। তো হসপিটাল ক্ষেত্রে বেনিফিট বেশি আসবে এই ক্ষেত্রে। তো 8 নম্বর কোম্পানি দেখুন, 8 নম্বর কোম্পানি হচ্ছে টিভি ফিনটেক, যেটা পলিসি বাজার। আজকের যে দিন, মানুষ কিন্তু পরিবর্তন হয়ে গেছে গত 5 বছরে, যদি আমরা দেখি ডিজিটালাইজ হয়ে গেছে, যার ফলে মানুষ কিন্তু আগের যে পুরনো যে চিন্তা ভাবনা যে একজন এজেন্টকে ইন্স্যুরেন্সের দিকে পলিসি করানো, সেই চিন্তা ভাবনা থেকে অনেকটা দূরে চলে গেছে। মানুষ ডিজিটাল মাধ্যমে অনলাইনে পলিসি বাজারের মাধ্যমে পলিসি কিনে নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানি মোস্ট বেনিফিটেড হতে পারে, আজকের দিনে একটা বড় কোম্পানি হতে পারে। তো এই চিন্তা ভাবনা থেকে এই ফান্ডটা কিন্তু আমার বাছা হচ্ছে। তারপরে দেখুন 9 নম্বর কোম্পানিটা বড় সংস্থা হসপিটাল স্টক, অ্যাপোলো হসপিটাল আছে, অর্থাৎ সেই একই রকমভাবে হসপিটাল ক্ষেত্রে কিন্তু বেনিফিট আসতে পারে। মানুষের কনজাম্পশন যদি বাড়ে, সেখানে হসপিটাল সেক্টর বেনিফিটেড হতে পারে। 10 নম্বর কোম্পানি হচ্ছে ইনফোসিস আছে, যেটা একটা টেকনোলজি কোম্পানি, এর আগে আমি বলেছি। তো 11তম কোম্পানি হচ্ছে দ্য ইন্ডিয়ান হোটেলস আছে। তো কেন ইন্ডিয়ান হোটেল সেক্টরে ভালো করতে পারে, আসলে সেই কনজাম্পশন বুস্টের ব্যাপারটা চলে আসলাম। এর আগে বলেছেন যে এই সেক্টরগুলো কিন্তু আসছে দিনে মানুষের হাতে টাকা বাঁচলেই সে কিন্তু মানে একটা ভালো, এই যে এখন দেখুন মানে উৎসবের মৌসুম চলছে, এই সময় কি মানুষ হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতেই পারে একটা দিন, মানে এই মানে কোম্পানিগুলো বেনিফিটেড হবে। এবং 12তম কোম্পানি হচ্ছে আপনার যে বিএসসি আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ যদি যারা নাকি এখনকার যে ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু অন্য চিন্তাভাবনা করছে, আমার মনে হচ্ছে তারা কিন্তু ডিজিটাল মাধ্যমে অনলাইনে শেয়ার কেনা বেচা করতে চায়, সেক্ষেত্রে তারা ডিজিটালভাবে বিএসসি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা বেচা করবে, এই ক্ষেত্রে এই কোম্পানি বেশি বেনিফিটেড হবে। অর্থাৎ এমন কিছু জিনিস ভাবা হয়েছে যে এই ফান্ডের মাধ্যমে, এবং যে ফান্ড ম্যানেজার আছেন যেটা, তারা নাকি ভেবেছে শুধু প্রসারী চিন্তাভাবনা রেখেছেন। তো এটার উপর ভিত্তি করে আমি আজকে এই ছোট ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভালো লাগলো আপনাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দিনগুলো ভালো করে কাটাবেন। ধন্যবাদ।